প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি যে অনুষ্ঠানটিতে। এই অনুষ্ঠানটির মূল প্রতিপাদ্যটি আগে বলি, তারপর অনুষ্ঠানের কথা আমরা সবার সঙ্গে সবকিছুতে বিস্তৃত করব। কথাটি হচ্ছে দক্ষ জনশক্তি দেশ গঠনের মূলনীতি। মানে যে কথাগুলো নিয়ে আমাদের আজকের অনুষ্ঠান, প্রধানতম লক্ষ্য হচ্ছে একটি দক্ষ জনশক্তি সেটি তৈরি করা, যেটি এ দেশকে গড়ে তুলবে, তার মূলনীতিকে গড়ে তুলবে, এবং মূলনীতিটি হচ্ছে দেশ গড়া। প্রিয় দর্শক, যে অনুষ্ঠানটির প্রতিপাদ্য নিয়ে এই কথাটি হলো, সেই অনুষ্ঠানটি হচ্ছে গণপ্রকৌশল দিবস 2025, আর সেই সঙ্গে ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ এর প্রতিষ্ঠা বার্ষিকী। সেই বার্ষিকী নিয়ে আমাদের আজকে কথা হবে, আলোচনা হবে। আমরা জানতে চেষ্টা করব গণপ্রকৌশল দিবসটি কেন গণপ্রকৌশলে পরিণত হয়েছে, আর আমাদের ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ প্রতিষ্ঠা বার্ষিকীতে তারা আমাদের কাছে কি কি কথা নিয়ে এসেছেন। প্রিয় দর্শক, এই আলোচনাটিতে আমাদের সঙ্গে যারা যোগ দিয়েছেন, সম্মানিত আহ্বায়ক আইডিইবির অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় কমিটির প্রকৌশলী কবির হোসেন, এবং আমাদের সঙ্গে যোগ দিয়েছেন আইডিইবির অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় কমিটির সম্মানিত সদস্য সচিব প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেন। আমরা প্রথমেই সম্মানিত আহ্বায়ক প্রকৌশলী কবির হোসেন, তার কাছে একটু যেতে চাই। কবির হোসেন সাহেব, আমরা আপনার কাছে যেসব কথাগুলো নিয়ে আলাপ করব তার শুরুতে আমাদের একটু বলবেন যে গণপ্রকৌশল দিবস আপনারা বলছেন, এই গণপ্রকৌশল দিবস কেন বলছেন, কেন জনগণের প্রকৌশল দিবস? আমরা এটা একটু জানতে চাই শ্রোতারা, দর্শকরা। আমরা যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, আমরা মিড লেভেল ইঞ্জিনিয়ার, আমরা নিজেদেরকে মিড লেভেল ইঞ্জিনিয়ার বলে গর্ব অনুভব করি, এবং আমরা মনে করি যে আমরা রাজধানী থেকে একদম গ্রাম পর্যন্ত সর্বস্তরে যেখানেই অবকাঠামো আছে সেখানেই আমরা আসি। সুতরাং আমরা জনগণের জন্য, জনগণের দ্বারা, জনগণের দ্বার প্রান্তে আমরা কাজ করি। সুতরাং আমরা গণপ্রকৌশল, এছাড়া অন্য কেউ গণপ্রকৌশল হিসেবে দাবি করতে পারে না, এবং তার কেউ গণপ্রকৌশল নয়। সুতরাং আমরা নিজেদেরকে মনে করি যে আমরা একটা একেবারে তৃণমূল থেকে শুরু করে মধ্য পর্যায় পর্যন্ত জনগণের সঙ্গে যে সম্পৃক্ততা, সেটি আপনাদের বলে আপনারা দাবি করছেন। এক্স্যাক্টলি, এই জন্য এটি গণপ্রকৌশল দিবস হিসেবে আপনারা পালন করছেন। এর প্রেক্ষাপটটা কি? মানে কবে থেকে আপনারা এটি পালন করতে শুরু করেছেন? কার্যক্রমটা কবে থেকে? রাইট, আমরা অ্যাকচুয়ালি আমাদের জন্ম হয়েছে 1970 সালের 8ই নভেম্বর, আজকের দিনে। আচ্ছা, তো এই দিন আজকে আমরা 55 বছরে পদার্পণ করলাম, 54 বছর পার হয়েছে। তো সেই দিন থেকে আজ পর্যন্ত আমরা প্রতি বছরই আমাদের এই প্রতিষ্ঠা বার্ষিকী পালন করি এবং গণপ্রকৌশল দিবস আমরা পালন করে থাকি। আরেকটি বিষয় আমরা দেখছি যে আইডিইবি এর প্রতিষ্ঠা বার্ষিকীও আপনারা পালন করছেন। জি জি, প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেন, এর প্রেক্ষাপটটা আমাদেরকে একটু শুরুতেই জানিয়ে দেবেন। আমরা 1970 সালে 8ই নভেম্বর, মানে আজকের দিনটিতে ডিপ্লোমা প্রকৌশলীতে ঐক্যবদ্ধ করে আমাদের ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার প্রতিষ্ঠা লাভ করে, এবং আমরা প্রতিষ্ঠা পূর্ব নেতৃত্ব এটা প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়। তারপর থেকেই আমরা আইডিবির প্রতিষ্ঠাবার্ষিকী প্রতি বছরই আজকের ন্যায় পালন করে আসছি। এই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে থাকি। তন্মধ্যে আমাদের র্যালি থাকে, আমাদের সেমিনার থাকে, আমাদের মধ্যে যে ভ্রাতৃত্ববোধ তৈরি হয়, আমাদের মিলন মেলা থাকে। আমরা এর মধ্য দিয়ে আমাদের ভ্রাতৃত্ব বন্ধনকে সুদৃঢ় করি। তারই প্রেক্ষাপটে আজকের এই দিনটিতে আমরা আমাদের কর্মসূচি সুন্দরভাবে পালন করার লক্ষ্যে আমরা আমাদের এই বিভিন্ন কর্মসূচিগুলো আমরা ঘোষণা করেছি এবং এটা পালন করব। প্রকৌশলী সাখাওয়াত হোসেন সাহেব, যদি একটু বলেন যে আপনাদের এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স যারা, আপনারা সংখ্যায় কত এ পর্যন্ত? হ্যাঁ, আমরা ডিপ্লোমা প্রকৌশলীরা সারা দেশে কর্মরত বিভিন্ন পর্যায়ে আমাদের 8 লক্ষ ডিপ্লোমা প্রকৌশল রয়েছে, এবং ছাত্র অবস্থায় রয়েছে আমাদের 4 লক্ষাধিক ডিপ্লোমা প্রকৌশল। মানে 8 লক্ষ প্রকৌশলী কর্মরত কর্মরত তারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ করেছে। অনেক বড় একটা
জি। মানে সমাজ বলা যায় আপনাদের একটা বিশাল শক্তি। আপনি বলতে পারেন এটা বাংলাদেশের বৃহত্তম পেশাজীবী সংগঠন, সর্ববৃহৎ পেশাজীবী সংগঠন, সর্ববৃহৎ পেশাজীবী সংগঠন, এর চেয়ে বড় পেশাজীবী সংগঠন আর নাই। এবং তৃণমূল পর্যায় থেকে মধ্য অবস্থান পর্যন্ত আপনারাই কাজ করে যাচ্ছেন। একদিকে তৃণমূল, যেমন ধরেন আমাদের একটা একটা কাঁচা আইল আছে, এটা একটা আইল, হাটে মানুষ, এটা কোনো প্রশস্ত নয়, জমির আইল। জমির আইল, জি। রাইট। এই আইলটাকে যদি আমরা একটা রাস্তায় রূপান্তর করি, তাহলে সেখানে আমার উপজেলা পর্যায়ে পিআইইউ প্রজেক্ট প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এটা বাস্তবায়ন করে, হয় টিআরের চাউল দিয়ে অথবা গম দিয়ে অথবা টাকা দিয়ে। তারপরে ধরেন এটা পাকা করার লাগবে, সেই পাকাটা করবে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যে প্রকৌশলীরা আছে সেখানে কর্মরত, তারা সেটাকে আবার পর্যবেক্ষণ করে এবং পাকা করবে। এই যে গ্রামীণ অবকাঠামো, কাঁচা আইল থেকে শুরু করে একটা রাস্তা, তারপরে একটা পাকাকরণ, এগুলো কিন্তু আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা করে বিধায় তৃণমূলে আমাদের তো প্রভাব, এবং আমরা আমাদের অবকাঠামোতে আমরা অবদান রাখি। ধরেন পল্লী বিদ্যুৎ, গ্রামে বিদ্যুতায়নের যোগ, এই বিদ্যুতায়ন করতে গিয়ে যেই ছেলেটি খুঁটির কাছে গিয়ে লাইন সঞ্চালন, বিদ্যুৎ লাইন নির্মাণ এবং সঞ্চালনের ব্যবস্থা করে, সেই ছেলেটি গ্রামীণ অবকাঠামোতে বিদ্যুতায়ন এবং গ্রামীণ এই যে উন্নয়ন এবং উৎপাদনে বিশেষ ভূমিকা রাখে। সেই ডিপ্লোমা প্রকৌশলী আবার নগরায়নে এসে বিভিন্ন অট্টালিকার সুপারভিশন থেকে শুরু করে তাদের প্ল্যান, তাদের এই যে পর্যবেক্ষণ করে, সেটা আবার নগরায়নও অবদান রাখতে সক্ষম হয়। এখানে আমরা আরেকটু তাহলে জেনে নিই আপনার প্রকৌশল বিষয়টার সাথে আমরা একটু পরিচিত হই। তাহলে মানে কত ধরনের কাজ তাহলে আপনারা করছেন? হ্যাঁ, এটা আমি তৃণমূলের কথা তো বললাম, মানে যে এটা তো একদিকে অবকাঠামো আছে, বিদ্যুতের কথা বললেন, আর কতগুলো সেক্টরে আপনারা কাজ বিদ্যুৎ, করছেন? বিদ্যুতের আমাদের সেচ যন্ত্র বলেন, সেচটা আমাদের মধ্যে সেচ রয়েছে। আপনাদের। আজকে শহরাঞ্চল যদি বলেন যে আমরা পিডাব্লিউডি, ওয়াসা, ডেসা, রোডসন হাইওয়ে থেকে শুরু করে রেলওয়ে থেকে শুরু করে প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমাদের পদাচারণ আছে এবং আমাদের অবদান রয়েছে জাতি গঠনে, আচ্ছা। সরকারের মধ্যে আর কি। সুতরাং আমরা প্রত্যেকটা ক্ষেত্রেই ডিপ্লোমা প্রকৌশলীরা মধ্যমানের প্রকৌশলী হবে, একদিকে নিচে গ্রামীণ অবকাঠামো, আর অপরদিকে শহর আমাদের যে নগরায়ন, সেটাতে আমরা বিশেষ ভূমিকা পালন করে দেশ ও জাতির কল্যাণে কাজ করে আসছি। আহ্বায়ক মহোদয়ের কাছে একটু যেতে চাই, প্রকৌশলী কবির হোসেন। জি। এই যে সবগুলি সেক্টরে আপনাদের প্রকৌশলীরা যে ভেতরে ভেতরে কাজ করছে একেবারে তৃণমূল পর্যায় থেকে, এখানে কাজ করতে গিয়ে আপনারা কি কি চ্যালেঞ্জের মুখোমুখি হন, বাধার মুখোমুখি হন? কি যে আমি কাজ করতে পারছি না, আমার কাজের অনেক সুবিধা আছে, আমার শক্তি আছে, কিন্তু আমার সামনে অনেকগুলি প্রতিবন্ধকতা, এরকম কিছু হয়? কোন কোন সময় তো হয়, কোনো রাজনৈতিক বাধা আসতে পারে। ধরেন এখানে আমি একটা ব্রিজ বানাবো, একটা রাজনৈতিক দল মনে করছে না এখানে হবে না, ওটা ওই জায়গায় হবে, বা এটাকে ওই রকম করে করতে হবে, তো সেখানে তো বাধা আসতেই পারে, বাধা আসেও। আর এমনিতেও যে বর্তমান বিশ্ব এখন তো ডিজিটালাইজেশনের যুগ, এই সময়ে তো আগের মতো অবস্থান নাই, এখানেও মানে প্রযুক্তিগত বাধা অনেক সময় এসে থাকে আমাদের মধ্যে। তো এই সমস্তগুলোকে আমরা ওভারকাম করতে চাই এবং ওভারকাম করছি, করে আমরা যাদের দেশ গঠনে আমাদের যে ভূমিকা, সেই ভূমিকা আরো দৃঢ়তর করতে চাই। প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেন, এই সব ক্ষেত্রে আমরা একটু জানতে চাই যে আপনারা চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে কিভাবে এগিয়ে যান। আমরা দেখছি যে একেবারে গ্রাসরুট লেভেল থেকে কিন্তু আপনারা কাজ শেষ করে আসেন, এগিয়ে যান কিভাবে? যেমন ধরেন একটা সমস্যা, আমি কিছুদিন হয় একটা সমস্যা দেখতে পেলাম, যে এক ভদ্রলোক একটা পিআইইউ সাহেব রাস্তা করাবেন, এখন রাস্তা বাড়ির পাশ দিয়ে যাচ্ছে, তার সামান্য জায়গা রাস্তায় নিয়ে যাচ্ছে, এখন বসতভিটা তার সামান্য, এখন সে তো আর কাজ করতে দিচ্ছে না। এখন না দেওয়ার প্রেক্ষিতে দেখা যায় কি, এখানে এই প্রকৌশলী, ডিপ্লোমা প্রকৌশলী গিয়ে ওই ল্যান্ড যার বাড়ির পাশ দিয়ে রাস্তা গেছে তার সাথে নেগোসিয়েশন করতে হয়, তাকে বুঝাতে হয়, তাকে উদ্বুদ্ধ করতে হয় যে এই জনস্বার্থে আমাদের এই রাস্তা আপনি করলে লাভবান হবেন এবং আমার সমাজ লাভবান হবে, দেশ ও জাতি লাভবান হবে, সুতরাং এই রাস্তাটাকে আপনি বাধা দিবেন না। সেই কারণে তাকে মোটিভেশন করে, তাকে মোটিভেশনের মধ্য দিয়েই আমাকে আমাদের এই বাধাটা দূর করে রাস্তাটা তৈরি করতে হবে। মানে উন্নয়নের কাজের মধ্যে এই ধরনের সমস্যা তৈরি হয়, চ্যালেঞ্জগুলো থাকে। মোকাবেলা করতে। আপনি বলছিলেন যে
একজন মানুষকে মোটিভেট করতে হয় যে তোমার বাড়ির পাশ দিয়ে রাস্তাটা গেলে তোমারই উন্নয়ন হবে। হ্যাঁ। এই মোটিভেশনটা করতে গিয়ে আপনাদের যারা জুনিয়র আছেন, সিনিয়র আছেন, মানে তাদের কিরকম কষ্ট করতে হয়? হ্যাঁ, যেমন ধরেন আমরা আমরা প্রথমেই যে বাধাগ্রস্তটা হয় তাতে করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার গিয়ে সে তাকে মোটিভেশন করে। জি। যদি কাজ না হয়, দেখা গেল উপজেলা ইঞ্জিনিয়ার তিনিও ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হইতে পারে, তিনি বেস ইঞ্জিনিয়ার হইতে পারে, তখন ঊর্ধ্বতন কর্মকর্তা তার উপরে আছে ধরেন এসি ল্যান্ড, তারপরে আমাদের টিউনো মহোদয়, অ্যান্ড ওনারা গিয়ে সর্বশেষ এটা একটা নেগোসিয়েশনে এসেই সেখানে রাস্তাটা তৈরি করতে হয়। আচ্ছা, এতে করে দেখা যায় যে শেষমেশ মোটিভেশনের মাধ্যমে সেই জিনিসটা হয় না তা না, হয় না, হয় এইটাই আমাদের চ্যালেঞ্জ মোকাবেলা করে আমাদের উন্নয়নে অবদান রাখতে হয়। তাহলে একেবারে আমাদের গ্রামগঞ্জের তৃণমূল পর্যায়ের মানুষটির সঙ্গে আপনাদের নিবিড় মত বিনিময় করতে হয় এবং নিবিড় সম্পর্ক। প্রকৌশলী কবির হোসেন, জি, এই যে একটা চমৎকার সম্পর্ক, এই সম্পর্কের মধ্যে কাজ করতে গিয়ে আর কি বাধার মুখে পড়েন? যে সমস্ত ঠিকাদার বা কন্ট্রাক্টর আমরা নিয়োগ করি তার মধ্যেও দেখা যায় যে তিনি তার অনেক সময় যদি কোনো অসৎ কন্ট্রাক্টর থেকে থাকেন তখন তিনি কাজটা কিছুটা করে বন্ধ করে দিলেন, আর আসলেন না, করলেন না। এর মাঝখানে হয়তো তিনি কিছু টাকা পয়সা উঠিয়ে নিয়েছেন, এখন তিনি মনে করছেন যে এখন আপাতত আমার কাজ না করলেও চলবে, বা তার পয়সার যোগান হচ্ছে না, তিনি এটাকে বাধাগ্রস্ত করছেন, তখন অটোমেটিক্যালি আমরা বাধাগ্রস্ত। কিন্তু আমরা তো যেটি শুনি ঠিকাদারদের কাছ থেকে, আমরা যেটি শুনি, জিজ্ঞাসা করলে বলছে যে কাজটা ফেলে রেখেছেন কেন, অর্ধেক হয়তো হয়েছে, 25 ভাগ হয়েছে, ফেলে তিনি চলে গেছেন। কেন অর্ধেক হয়েছে বা তার চেয়ে কম হয়েছে উনি বলছেন যে আমি আর বিল পাচ্ছি না। বিষয়টি কি এরকম? আসলে কোনো কোনো সময় সেটাও হয়ে থাকে। দেখেন, এমন সময় হয় যে বাজেট নাই, হয়তো দেখা গেল বাজেট সময় মতো আসলো না, তখন সেখানে তারা বাধ্য হয়, এখানে আর অর্থায়ন করা সম্ভব হয় না। তাহলে এই অর্থনৈতিক সমস্যার জন্যও অনেক সময় আপনাদের কোনো কাজ বিঘ্নিত হয়, বাধাগ্রস্ত হয়। এবং এটি পরবর্তীতে কিভাবে সম্পন্ন করেন আপনারা? হ্যাঁ, এটা হলো যে অর্থনৈতিক কারণে সেটা বাধাগ্রস্ত ইউনিভার্সাল ট্রুথ, এটা হতে পারে, ঘাটতি থাকে আমাদের বাজেটে। যেমন লো কস্ট একটা ক্ষেত্র আছে আমাদের, সেটাতে আস্তে 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 বরাদ্দ আসে, আস্তে আস্তে কাজ করা লাগে। সুতরাং এতে করে কন্ট্রাক্টরের একটা কাজ যখন দীর্ঘস্থায়ী হয়, দীর্ঘদিন পরে থাকে, তখন কিন্তু ঠিকাদারও এটাতে লস আসে। আর যত দ্রুত করতে পারে ততক্ষণই ঠিকাদার বেঁচে যায়। মানে কাজটা দীর্ঘায়িত হলে আপনার ঠিকাদারেরই লস হয়, অবশ্যই লস হয়। এক নাগাড়ে করে যেতে পারলে তার জন্য ভালো, যদি কন্টিনিউয়াস চলে তাহলে ভালো। মানে উনি ইচ্ছে করে ফেলে রাখেন না, অনেক সময় হয়তো রাখতে পারেন, অনেক সময় তিনি ইচ্ছা করে ফেলে রাখতে পারেন যে ঠিক আছে, আমার তো কাজ সমস্যার সমাধান হয়ে গেছে, আমি তো বিলও পেয়ে গেছি, তার বাজেট আছে, বিল পেয়ে গেছেন, তিনি এখন আর বেশি কাজ করতে আগ্রহী না, তিনি ইচ্ছা করেই কিছুটা ডিলে করা। প্রকৌশলী কবির হোসেন, এই গণপ্রকৌশল দিবস এবং আপনাদের প্রতিষ্ঠা বার্ষিকীতে আপনারা সততাটাকে কতখানি মূল্যায়ন করতে পারেন আপনার কাডারে? আমরা ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এবং আমি ব্যক্তিগতভাবে 100% চাই যে এটা সততার সঙ্গে নিষ্ঠার সাথে কাজটা হোক, এবং যদি কোথাও অসততা থাকে তাতে আমরা ইনস্টিটিউশন এবং আমি ব্যক্তিগতভাবে এর চরম বিরোধী। প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেন, আমরা পত্রপত্রিকায়, আমাদের নিউজে, অন্যান্য সব জায়গাতে অনেক সময় খেয়াল করি যে অবকাঠামোগত উন্নয়নে আমাদের যে মানটি রক্ষা করা দরকার ছিল সেই মানটি রক্ষিত হয়নি। আপনারা এই চ্যালেঞ্জটি, এই দোষটি কাকে দেবেন? আপনার প্রকৌশলীকে, নাকি আপনার যিনি তৈরি করছেন ঠিকাদার, নাকি তারও অন্য কোনো মানুষকে? সততাই সর্বোৎকৃষ্ট পন্থা আমরা শিখে আসছি, কিন্তু সততার যদি অবক্ষয় হয় তাহলে দেশের সর্বক্ষেত্রেই অনৈতিক কাজগুলো ঘটে। সুতরাং আমাদের এই প্রকৌশল দিবসে আমরা আমাদের প্রকৌশলীদের উদ্দেশ্যে এটাই আমরা মেসেজ দিতে চাই জাতিকে এবং আমাদের প্রকৌশলীদেরকে, যে জাতি গঠনে অবদান রাখতে হলে তোমাদের সৎ এবং ন্যায়পরায়ণ অবশ্যই হইতে হবে ইঞ্জিনিয়াররা। আপনারা যেহেতু তৃণমূল পর্যায় থেকে কাজ করে উঠে আসেন, রাইট, আপনাদের অভিজ্ঞতার উপরে, আপনাদের রিপোর্টের উপরে কি আমাদের যারা নীতি নির্ধারক তারা কি ভরসা করেন? আপনাদের কি যুক্ত রাখেন নীতি নির্ধারণীতে? নীতি নির্ধারণীতে আমরা থাকি না, তবে অবশ্যই আমাদের উপর তারা ভরসা রাখেন, তারা আমাদের উপর ভরসা রাখেন, এবং এটা তো স্টেপ বাই স্টেপ উপরে ওঠে।
জি। আমাদের ধরেন একজন আমাদের প্রাথমিক নিযুক্তিতে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, তার উপরে থাকেন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সেটা ডিপ্লোমা হতে পারে, ডিগ্রি হতে পারে, তার উপরে থাকেন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, তার উপরে থাকেন অ্যাডিশনাল চিফ ইঞ্জিনিয়ার, চিফ ইঞ্জিনিয়ার, এইভাবে তো এটা এর স্ট্রাকচার। তো অনেক সময় তারা আমাদের উপর নির্ভর করেন, আমরা এমবি লিখি, তার উপরে তারা নির্ভর করেন, তারপরে তার উপরে উঠে সেইভাবে ধীরে ধীরে উপরে উঠতে। তাহলে জি, তাহলে যে কথাটি বললেন যে আপনাদের ধাপে 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 এই রিপোর্টগুলি যায়, তার উপরে কার্যক্রমের নীতি নির্ধারণ হয়। প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেন, তাহলে আমরা এই দৃশ্য কেন দেখেছি যে একটি সেতু আপনারা তৈরি করে ফেলেছেন, তার দুপাশে তার সঙ্গে সংযোগ সড়কটি নেই, কিংবা শুধু সেতু দাঁড়িয়ে আছে, দুপাশে কিছু নেই, অথবা সেতু তৈরি হতে হতে তা ধসে গেল, দায়টা কার? এই ক্ষেত্রে আমি যেটা বলতে চাই, যেমন ধরেন এই যে ব্রিজটা তৈরি হলো, এটা স্থানীয় সরকার প্রকৌশলীরা করেন এবং দেখেন। এখন এই ব্রিজটা তৈরি হয়েছে, কিন্তু যেই মাটি এটা ভরা স্থানীয় সরকার বিভাগের তারপরে এই যে মাটিটা ফালাবে, সেটা হ্যাঁ, স্থানীয় সংযোগ সড়কের যে মাটিটা ফালাবে, সেটা স্থানীয় সরকারও হইতে পারে, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার মাধ্যমেও হইতে পারে। এখন এই সমন্বয় যদি না ঘটে, সমন্বয়হীনতা যদি হয়, তাহলে এরূপ দেখা যায় যে ব্রিজ দাঁড়িয়ে আছে, দুই পাশে মাটি নেই, তখন চগম দিয়ে অথবা বাঁশ দিয়ে সেতু বানিয়ে এটার উপরে উঠতে হয়। সেতুর উপরে উঠতে গিয়ে আবার বাঁশ দিয়ে আরেকটা সেতু মই বানাইতে বানিয়ে হয়। তাতে উঠতে হচ্ছে। অদ্ভুত রূপকথার মতো রিপোর্টগুলি হওয়ার পেছনে মানে মূল অসুবিধাটা কি, আমরা যদি একটু প্রকৌশলী কবির হোসেনের কাছে জানতে চাই, কেন এটি হবে? এটি ধরেন আমার কাছে মনে হয় যে এটি আমাদের পরিকল্পনাহীনতা, মূলত দায়ী পরিকল্পনাহীন নয়। আমরা এটা কিভাবে পরিকল্পনা করে, এমন সময় দেখা যায় যে আমি খালি আমার ব্রিজের বাজেটটা আছে, রাস্তার বাজেট নাই, কিন্তু যিনি ব্রিজটা করবেন তার তো জানা উচিত যে রাস্তা না থাকলে ব্রিজটা কি করে ব্রিজের উপর দিয়ে মানুষ পার হবে বা কোনো যানবাহন পার হবে। সুতরাং যানবাহন বা মানুষ পার হতে হলে অটোমেটিক্যালি ব্রিজের দুই পাশের লিঙ্ক রোড লাগবে। তো সেইটা যদি না থাকে তাহলে কি অবস্থা? কে তাহলে ব্রিজ বানানোর পরিকল্পনা করলো? কার হাতে সংযোগ সড়ক আর কার হাতে টোটাল পরিকল্পনা? তাহলে এইটি কি কোনো একটি ছাতার নিচে নেই? আমার মতে একটি ছাতার নিচে নাই, এটা বিভিন্ন ধরনের হয় এবং এটা উপর থেকে আসে। যারা সিদ্ধান্ত নেন যে এখানে একটা ব্রিজ হবে, ধরেন একটা যদি জনপ্রতিনিধি, তাকে স্থানীয় জনগণ বলল যে আমাদের একটা ব্রিজ চাই, তিনি বলে দিলেন একটা ব্রিজ চাই। এখন সেটা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের কাছে আসলো, তারা ব্রিজ নির্মাণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিলেন। এখন সেখানে ওই যে বাজেটের কথা, সেটা তারা বাজেটটা নির্ধারণ করবে। বাজেট নির্ধারণ যদি স্বল্পতা থাকে, সেখানে দেখা যাবে হয়তো এই মুহূর্তে সেটা করার মতোই নয়, অথচ কাজ শুরু করার সময় তখন দেখা যায় যে তার বাজেট স্বল্পতার কারণে, মানে যেখানে ব্রিজটা বানানো ওইটা শুধু বানিয়ে দিলেন। আচ্ছা। তারপরে ওই যে রোড বানাবার জন্য যে অর্থায়ন, সেটা নাই তার কাছে। সেটা হয়তো দেখবেন, হয়তো তারা আশা করছেন যে হয়তো শীঘ্রই এটা করতে পারবো, কিন্তু দেখা গেল যে না, এটা পারেন না, দেরি হচ্ছে। প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেন সাহেব, এই যে আমরা যে কথাটি শুনলাম আপনাদের আহ্বায়কের কাছ থেকে, যে ব্রিজটি হচ্ছে বা আমার কাজটি হচ্ছে, অথচ সংযোগ সড়ককে তৈরি করবে, তার উপরে কে রাস্তাটি আবার পুনর্নির্মাণ করবে, সেই সমস্ত সংস্থাগুলি কোথায়? এই মূল কারণটাই হলো সমন্বয়হীনতা। দেখুন, ধরেন আমরা সিটি কর্পোরেশনের কাজগুলো যদি দেখি, আমরা একটা রাস্তা দিয়ে যাই, চিকন রাস্তা শহরের ভিতর দিয়ে, দেখা যায় এখানে ড্রেনেজ লাইন হচ্ছে বা সুয়ারেজ লাইন হচ্ছে। দেখা যায় যে অনেক সুয়ারেজ লাইন করতে গেলে দেখা যায় যে অসাবধানতার কারণে অনেক লাইন কেটে ফেলে, বিদ্যুৎ লাইন, টেলিফোন লাইন আগে ছিল যেগুলো, এখন তো টেলিফোন কম, কিন্তু দেখা যায় যে এই লাইনগুলা কেটে যাওয়ার প্রেক্ষাপটে আমাদের এই দৈনন্দিন যে আমাদের বিদ্যুৎ সঞ্চালন বলেন, অন্যান্য সঞ্চালনের বিষয়গুলো আমাদের বিঘ্ন ঘটে। আমরা একটু জানতে চাচ্ছি প্রকৌশলী কবির হোসেন সাহেবের কাছে, এই সমন্বিত বিষয়টার আপনারা প্রকৌশলী হিসেবে কি এটির একটি রূপরেখা দেবেন, যে কিরকম সমন্বিত হলে কাজটা একসাথে হতে পারে? যতগুলো ডিপার্টমেন্টের কথা বলা হয়েছে, জি, আমাদের বিদ্যুতের কথা, তারপরে টেলিফোনের কথা, তারপরে পানি, গ্যাস, সোয়ারেজ, এই সমস্ত কিছু যদি একসাথে করা যায়। আমরা লক্ষ্য করে দেখেছি পাশ্চাত্য দেশে একসঙ্গে একবারে খুঁড়ে একসাথে সবগুলো বড় পাইপ দিয়ে, আর আমাদের এখানে একবার ছোট পাইপ দিয়ে, আবার সেটাকে ভাঙে, আবার একটু বড় করে, আবার ভাঙে, এগুলা বিভিন্ন উদ্দেশ্যে করা হয়। তাহলে কার হাতে, একটি হাতে
এই দায়িত্বটি একসাথে দেয়া যেতে পারে? দি ভেরি সিস্টেম ইজ রেসপন্সিবল। আমরা যদি মনে করি, যেমন ধরেন আমরা যদি এখানে সিটি কর্পোরেশনে বলি, তার মেয়র সাহেবের অধীনে যদি দেওয়া যায় যে সমস্ত ডিপার্টমেন্টগুলো তিনি অর্গানাইজ করবেন, সব ডিপার্টমেন্টগুলো তাদের চাহিদা দেবে, তাদের অর্থায়ন দেবে, এবং সিটি কর্পোরেশনের মেয়র বা সিটি কর্পোরেশন এটাকে ব্যবস্থা করবে, তাহলে একত্রে যদি করা যায়। কাজী সাখাওয়াত হোসেন সাহেব, আপনি কি বলছেন? হ্যাঁ, এটার ব্যাপারে অনেক সময় মেয়র সাহেবরা দাবিও করেছেন যে সম্মিলিত উদ্যোগ না হলে এই জনদুর্ভোগের সৃষ্টি হবে, সুতরাং সবটাকে একটা প্যাকেজ হিসাবে দিলে সেটা সুন্দরভাবে সুচারুরূপে শেষ হবে। আজকের যে সব কর্মসূচিগুলি আপনারা পালন করছেন তার মধ্যে কি কি রয়েছে? এই দিবস উপলক্ষে আমাদের কর্মসূচির মধ্যে রয়েছে আমাদের র্যালির মাধ্যমে আমরা জনসচেতনতা বৃদ্ধি করা এবং উদ্বুদ্ধ করাই আমাদের মূল লক্ষ্য। মানে এখানে কি উদ্বুদ্ধ করেন আপনারা? আমরা আমাদের এই কাজগুলো, যেমন আমরা উন্নয়নে যে সমস্ত অবদান রাখি, জাতি গঠনে আমাদের যে সমস্ত কাজকর্ম রয়েছে, সেগুলাতে আমরা সারা দেশকে জানান দিতে চাই যে ডিপ্লোমা প্রকৌশলীরা জাতি গঠনে অবদান রাখে। এই দিনটা সেই জন্যই আমরা এটা ফলাও করে প্রচার করার চেষ্টা করি আনন্দ উৎসবের সাথে। জি, এই যে গণপ্রকৌশলী দিবস এবং আপনাদের প্রতিষ্ঠা বার্ষিকী যেটি, এর মধ্যে আপনাদের সারাদিনের কর্মকাণ্ড রয়েছে, কি কি কাজকর্ম রয়েছে আপনাদের? আমরা প্রথমে গত 6 তারিখে একটা সংবাদ সম্মেলন করেছি। সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়েছি যে কি কি আমরা করব। আজকে 8 তারিখে আমাদের উপদেষ্টা মহোদয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা, তিনি আমাদের এই আদিলুর রহমান সাহেব, তিনি এটা উদ্বোধন করেছেন। তিনি কিছু আলোচনা করেছেন, আমরাও তার সঙ্গে কিছু আলোচনা করেছি, করার পরে তিনি র্যালি উদ্বোধন করেছেন, র্যালি শেষ হয়েছে। এবারের প্রতিপাদ্যটি আপনারা কি করেছেন আর কিসের উপর জোর দিচ্ছেন? আমরা এবারে প্রতিপাদ্য নির্ধারণ করেছি দক্ষ জনশক্তি দেশ গঠনের মূলনীতি। এখানে দক্ষ জনশক্তির উপরে আমরা এমফ্যাসিস দিচ্ছি, চাপ দিচ্ছি, প্রয়োগ করছি বেশি। কারণ হচ্ছে যদি দক্ষ জনশক্তি না থাকে সেখানে দেশ গঠন তো সম্ভবই না। যে প্রত্যেকটা কাজে, যেমন ধর একদম যদি লোয়ার টায়ার থেকে আমি বলি, যারা টেকনিশিয়ান, যে কোনো সে সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল যেটাই হোক, টেকনিশিয়ান যারা, তারা যদি দক্ষ না হয় তাহলে কাজটা ভালো হবে না। আমরা যারা সুপারভাইজার, মিড লেভেল ইঞ্জিনিয়ার, আমরা যদি দক্ষ না হই তাহলে আমরা দেশে বিদেশে কোথাও আমরা টিকবো না। আমরা চাকরিতেও টিকবো না এবং কাজেও টিকবো না, ব্যবসায়ও টিকবো না। আবার আমাদের উপরে যারা আছেন, যারা ডিগ্রি ইঞ্জিনিয়ার, তারা যদি আবার দক্ষ না হন, তাদের মধ্যে যদি অদক্ষতা থাকে, তাহলে সেখানেও কাজ হবে না। সুতরাং এই যে টোটাল ইঞ্জিনিয়ারিং টিম, এটাকে দক্ষ হতে হবে, এবং দক্ষ হওয়া ছাড়া কোনো অবস্থাতেই কোনো উন্নয়ন টেকসই হবে না। এবং আমাদের মনে হচ্ছে যে এই যে চীনের যে বর্তমান প্রেক্ষাপট, সারা বৈশ্বিক অবস্থান, রাইট, সেটি বোধহয় তাদের দক্ষ ইঞ্জিনিয়ারদের জন্য, কি বলেন? নিঃসন্দেহে, হ্যাঁ নিঃসন্দেহে। এবং খালি তাই না, তারা তো এখন ইঞ্জিনিয়ারিং কর্মকাণ্ডকে এত বেশি এমফাসিস দিচ্ছেন যে সাধারণ লেখাপড়া ওনারা বাদ দেওয়া দিয়ে এই টেকনিক্যাল এডুকেশন, এটি আমরা একটু আলাপ করব। প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেন বলতে চাচ্ছিলেন। জি হ্যাঁ, দক্ষতার উপরে বলতে গেলে যে সেটা শুধু আমরা জানি যে আমাদের বৈদেশিক মুদ্রা এখন খুব গুরুত্বপূর্ণ একটা অবদান রাখছে দেশের উন্নয়নে। তো বৈদেশিক মুদ্রা যদি আমরা আর্ন করতে হয়, সেখানে আমরা দক্ষ কারিগর বিদেশে পাঠাতে হবে। আমরা স্কিল হ্যান্ড যদি না পাঠাই, তাহলে দেখা যায় যে এখানে কম বেতন পায়। একটা অদক্ষ লোক পায় 10 টাকা, একটা দক্ষ লোক পায় 100 টাকা। সুতরাং এই যে বৈষম্যটা, আমরা শ্রম ঠিকই দিচ্ছি, কিন্তু দক্ষতার অভাবে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন কম করতে পারছি। আপনারা মনে করছেন যে এই প্রকৌশল বিদ্যায় দক্ষ করলে আমাদের উন্নয়ন আমরা ত্বরান্বিত করতে পারবো? প্রকৌশল বিদ্যা ছাড়া তো কোনো দেশ এবং জাতি কেউ উন্নত হয় না। সারা পৃথিবী যে যারাই উন্নত হয়েছে, যারাই উন্নয়নের শিখরে পৌঁছেছে, এটা প্রকৌশল বিদ্যা অবশ্যই এটা কাজে লাগিয়েছে। যারা যত বেশি প্রকৌশল বিদ্যায় পারদর্শী হবে, তারা তত বেশি পৃথিবীকে শাসন করতে পারছে। তাহলে কি আমরা প্রকৌশলী পড়াশোনার দিকে, এই দক্ষতা নির্মাণের দিকে ধাবিত হব, নাকি আমরা উচ্চশিক্ষিত বেকার তৈরি করছি? কোন দিকে ধাবিত হব? অবশ্যই আমরা কারিগরি শিক্ষার দিকে নজর দেব, এবং সেখানে আপনি শুনলে খুশি হবেন, জনগণ খুশি হবে। এইবার ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ, আমরা আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মহোদয়ের সঙ্গে কথা বলেছি, আমরা উপদেষ্টা মহোদয়ের সঙ্গে কথা বলেছি, এবার বলেছি অতীতে পলিটেকনিকে যারা ছাত্র ইনটেক হতো, তাদের কোনো পড়ালেখা মানে পরীক্ষা নেওয়া হতো না। পরীক্ষা না নিয়ে তাদের আগের এসএসসির সিজিপি এর উপরে নির্ভর করে তাদেরকে নেওয়া হতো। আমরা বলেছি নো, এবার তাদের রিটেন ভাইবা পরীক্ষা হবে, পরীক্ষা দিয়ে নিতে হবে, তাহলে আমরা সেখানে কোয়ালিটি স্টুডেন্ট পাবো। তেমনিভাবে শিক্ষক যারা, তারা
পিএসসির মাধ্যমে আসেন, সেখানে কোয়ালিটি বাছাই করা হয়েছে, সেখানে কোয়ালিটি শিক্ষক আসবে। এই দুটা হলে কোয়ালিটি এডুকেশন হবে। এর সঙ্গে আরেকটা জিনিস যোগ লাগবে, এই যে যেহেতু আমরা টেকনিক্যাল হাতে কলমে কাজ করি, আমাদের প্র্যাকটিক্যাল কাজ করি, সেখানে আমাদের যে কাঁচামাল লাগে সেই কাঁচামালগুলো অনেক সময় পাওয়া যায় না, অনেক সময় থাকে না, সেখানে হয়তো দেখা যায় বাজেট নাই, সেখানে নানাবিধ অসুবিধা হয়। এই কাঁচামালটার সরবরাহটা নিশ্চিত করতে হবে সরকারকে। তো এইগুলো যদি একত্রিত হয় তাহলেই সম্ভব যে দক্ষ শিক্ষা ব্যবস্থা, দক্ষ শিক্ষা ব্যবস্থা, কারিগরি শিক্ষা ব্যবস্থা। হ্যাঁ, কারিগরি শিক্ষা ব্যবস্থা। এবং আপনি যেটি বললেন যে পরীক্ষার মাধ্যমে এদেরকে এখন পলিটেকনিকে আসতে হবে, এই বছর আমরা শুরু করেছি। বা তাহলে এই বিষয়টি কি আপনারা প্রচার করছেন আপনাদের প্রতিষ্ঠা বার্ষিকীতে? আমরা দায়িত্ব গ্রহণ করার পর আমাদের আইডিবি এই যে অন্তর্বর্তীকালীন কমিটি পরিচালনা করছি, আমরা দেখলাম কারিগরি শিক্ষায় আমাদের শিক্ষক স্বল্পতা রয়েছে, মাত্র 12% শিক্ষক রয়েছে। জি। তো 12% শিক্ষা দিয়ে তো একটা কারিগরি শিক্ষার উন্নত আমরা আশা করতে পারি না, দক্ষতা আশা করতে পারি না, মান উন্নয়ন আশা করতে পারি না। সেই কারণে আমরা প্রথমেই জোর দিলাম যে আমাদের এই শিক্ষক নিয়োগ দিতে হবে। আচ্ছা, প্রথম হচ্ছে শিক্ষক নিয়োগ দিতে হবে। জি। তখন এই কারিগরি শিক্ষাকে প্রাধান্য দিয়ে সরকার 3000 শিক্ষক জুনিয়র ইনস্ট্রাক্টর একত্রে এক সময় তারা ছাড় দিয়ে দিল। আগে পরীক্ষা নিয়েছিল, পরে এগুলা ছাড় দিয়ে প্রত্যেকটা পলিটেকনিক ইনস্টিটিউটে ডিস্ট্রিবিউট করে দিয়ে শিক্ষক মানটা কিছু বৃদ্ধি করা হলো, এবং শিক্ষক যে 12% থেকে 16% বা তার একটু বেশি আমরা এখন আপনার এই প্রকৌশলী যারা ওখানে পড়াশোনা করবে ছাত্রছাত্রী, আপনারা কত পার্সেন্ট পাচ্ছেন এখন? আর প্রচুর পাচ্ছেন কি না সারা পাচ্ছেন না? না, এখন হইল আমাদের কিছু নীতি নির্ধারণী ত্রুটি ছিল আগের সময়ে, যে কারণে অধিক পলিটেকনিক আমাদের প্রাইভেটাইজেশন করেছে, বেসরকারীকরণ করেছে। বেসরকারি করার কারণে শিক্ষার মানটা যখন উন্নত হচ্ছে না, শিক্ষার মানটা যখন ঠিক থাকছে না, তখনই আমরা সরকারকে বললাম যে শিক্ষার মান উন্নয়নের জন্য আমাদেরকে পরীক্ষা নিতে হবে, এই সিজিপি দিয়ে নিলে হবে না, এবং মেধা যাচাইয়ের জন্য আমাদেরকে পরীক্ষা নিতে হবে। তখন সরকার আমাদের এই কথা সাড়া দিয়ে, বিশেষ করে আমাদের কনভেনার আমরা দুজনেই চাপ সৃষ্টি করেছি, আমাদের কমিটি চাপ সৃষ্টি করেছে যে এই পরীক্ষা মেধা তালিকায় নিতে হবে, মেধার ভিত্তিতে নিতে হবে। তখন সরকার আমাদের কথা সাড়া দিয়েছে, এবং এই বছর থেকে আমরা মেধার ভিত্তিতে পলিটেকগুলোতে ছাত্রভর্তি করা হচ্ছে। এতে করে কি হলো যে আমাদের যে আসনগুলা ফাঁকা থাকলেও আমাদের মানসম্পন্ন শিক্ষার কারণে আমাদের ছাত্রগুলা যেগুলো বের হবে, মেধা সম্পন্ন স্টুডেন্টগুলো যদি বের হয়, এতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হয়, এতে করে জাতি গঠনে, জাতি উন্নয়নে অবদান রাখা সহজ হবে এবং ভালো উন্নয়নে অবদান রাখতে পারবে। আমরা সরকারকে বলছি যে আমাদের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো যদি দ্রুত সমাধান করা হয়, তাহলে আমরা জাতি গঠনে আরো অবদান রাখতে পারি। মানে সমস্যাটা যদি আমাদের ছোট করে একটু বলেন, আপনাদের সমস্যা আপনারা কি ফেস করছেন এখন? আমরা তো প্রথমেই বললাম যে আমরা শিক্ষক সমস্যা ফিল করেছি। তারপরে এখানে আমাদের দেখা যায় যে আপনারা কি শিক্ষার্থী পাচ্ছেন না? হ্যাঁ, শিক্ষার্থী পাচ্ছি, কিন্তু পার্সেন্টেজটা একটু কমে গেছে। কারণ আমাদের এদিকে সরকারকে নজর দিতে হবে যাতে কারিগরি শিক্ষায় শিক্ষিত আমাদের কোনো আসন খালি না থাকে। রাইট। জি। আচ্ছা, আর শিক্ষক যেমন অপ্রতুল, তেমনি ভাবে আমাদের 4 বছরের কোর্স, 4 বছর কোর্স, ফাইনাল ইয়ারে যে আমাদেরকে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট আছে। এই ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টে অনেক ইন্ডাস্ট্রি তারা নিতে চায় না, যে না আমার দরকার নেই, হ্যাঁ সে তো বাধ্য না। এটাকে সরকারের দায়িত্ব নিতে হবে যে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টে যাতে ইন্ডাস্ট্রিগুলা অ্যাটাচমেন্ট নাই, ইন্টার্ন টাইপের যদি কোনো ব্যবস্থা করা যায়। জি, না ইন্টার্ন ব্যবসায় আছে, সেইটাই ঠিক মতো নেয় না। তো সেইটাতে আমরা বলছি নিতে হবে। আর ইন্টার্ন সময়ে সরকারি এবং বেসরকারি পলিটেকনিকের ছাত্রদের, পলিটেকনিকের বেসরকারি তো দেয়ই না, সরকারি ছাত্রদেরকে সামান্য কিছু টাকা দেয়। আমরা বলি না, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের প্রাথমিক নিযুক্তিতে যে বেসিক পে, ওই একটা বেসিক পে তাদেরকে প্রতি মাসে প্রত্যেক ছাত্রকে দিতে হবে, সরকারি এবং বেসরকারি উভয় ছাত্রদেরকে এটা দিতে হবে। তাহলে তারাও আগ্রহী হবে এবং এই সময়টা তারা প্রকৃত অর্থে ইন্টার্ন করবে, এবং এই সময় সে ট্রেনিংটা খুব মারাত্মক। আমরা যদি শিক্ষিত করি তাহলে আমি একটু উন্নত দেশ পাবো। তাহলে আমরা যে সাধারণ যে শিক্ষা পদ্ধতিটি চালিয়ে যাচ্ছি,
আমার একটি এমনও দেখেছি যে অফিসের যে চা খাওয়াচ্ছে এই ছেলেটি বা মেয়েটি মাস্টার ডিগ্রিধারী, রাইট। তাহলে সে কি যদি প্রকৌশলীর দিকে আসতো তাহলে কি তার জীবন এরকম হতো? না, ভালো হতো। তবে এখানে আবার আরেকটি কথা আছে, প্রকৌশলের মধ্যে যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার তাদেরও এমন অবস্থা হয়েছে, আমাদের দেশে একটা ট্রেন্ড আছে যে যেখানে একটু লাভবান হয়, আজকে যদি কম্পিউটারের উপরে দেশ এগিয়ে যাচ্ছে তখন সবাই কম্পিউটারের দিকে ছোটে, তারপরে আবার দেখা যায় বিবিএ পড়বে, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, সে বিজনেসের সবাই একসঙ্গে। এই যে ব্যবস্থা, সরকারি পলিটেকনিক ছিল 19টা, এখন সেটা এমনভাবে বেসরকারি ফ্লারিশ করেছে যে দেখা গেছে সেখান থেকেও খুব ভালো মানের লোকজন আসছে না বেসরকারি থেকে, সরকারি থেকে একটু কম, বেসরকারি থেকে একেবারেই কম। কারণটা একটু যদি বলে দেন। এর পিছনে কারণ হচ্ছে কেন আমরা পাচ্ছি না এই কারণে যে অনেক বেশি ছাত্র ইনটেক হচ্ছে, এই অনেক বেশি ছাত্র যেটা প্রয়োজন না দেশের জন্য সেইখানে ইনটেক হচ্ছে। তেমনি ভাবে কিন্তু ডিগ্রি ইঞ্জিনিয়ারদের কিন্তু প্রশিক্ষণটা সেই মানের হচ্ছে না। সরকারি বেসরকারি অনেক প্রতিষ্ঠান তৈরি হয়েছে, বিশেষত বেসরকারি, সেখানে ছাত্রছাত্রী ভর্তি হচ্ছে ঠিকই, কিন্তু উপযুক্ত ট্রেনিংটি মান নির্ধারণ হচ্ছে না। প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেন কিছু বলতে চাচ্ছিলেন। দেখেন, প্রাইভেট পলিটেকনিকগুলো যখন হয় এখানে ল্যাব অফলতা, এখন একটা আমাদের তো 60% হলো আমাদের হাতে কলমে শিক্ষা, 40% হলো আমাদের পুঁথিগত শিক্ষা। এই 60% যদি আমরা হাতে কলমে শিক্ষা হয় তাহলে এখানে আমাদের লাগবে ওয়ার্কশপ। যেমন আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার যদি হই তাহলে আমার ল্যাদ মেশিন লাগবে, আমাকে ল্যাদ মেশিন প্রাইভেট অনেক দাম, সেটা প্রাইভেট পলিটেকনিকগুলো সংগ্রহ করতে পারছে না। কম্পিউটার শিক্ষা যদি শিক্ষিত হতে চাই তাহলে ল্যাবে অসংখ্য কম্পিউটার থাকবে, আমার 20 জন ছাত্র হলে 20টা লাগবে, অথবা দেখা যায় যা দরকার ল্যাবে সেটা নাই, সেটি পাচ্ছে না। জি, আপনাদের কাছ থেকে একটা বিষয়ে খুবই পরিষ্কার তথ্য পেয়েছি, যেটি হচ্ছে দক্ষ জনশক্তি। আপনাদের প্রকৌশলী তৈরি না হবার কোনো ব্যবস্থাই থাকা যাবে না, কারণ যে প্রকৌশলী দক্ষ হবে না সে যদি একটি ইমারত তৈরি করে সেই ইমারত আমারই মাথার উপরে ভেঙে পড়বে। রাইট। আর দক্ষ প্রকৌশলী তৈরি হবার জন্য যে প্রতিষ্ঠানটি দরকার সেই প্রতিষ্ঠানটিতে আপনি সেই সেবাটি দিতে পারছেন না, হয় শিক্ষক দিতে পারছেন না অথবা যন্ত্রপাতি দিতে পারছেন না। আমরা বোধহয় আপনাদের কথারও প্রায় চূড়ান্ত অবস্থানে পৌঁছে গেছি। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন গণপ্রকৌশল দিবস এবং আইডিইবি এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমাদের বিশেষ আলোচনা অনুষ্ঠানটি। আমরা চেষ্টা করেছি আমাদের আলোচনার ভেতরকার কথাগুলো, যেগুলো সাধারণত কেউ বলতে চায় না, আমরা সেইগুলো বলতে চেয়েছি। আশা করি আমরা যে প্রশ্নটি করতে চেয়েছি আপনাদের পক্ষ থেকে আপনারা কিন্তু সেটি পেয়ে গেছেন। উত্তর এই দেশ দেবে, উত্তর প্রশাসন দেবে। আমরা দুজন প্রকৌশলীকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে কষ্ট করে অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, গণপ্রকৌশল দিবসের এবং আইডিইবি এর এই প্রতিষ্ঠা বার্ষিকীর এই দিবসটিতে আমরা বিশ্বাস করি প্রতিদিনের খবরের কাগজে, প্রতিদিনের মিডিয়া পাড়ায় আমরা যেন এই খবরটি না শুনি যে এই প্রকৌশল ত্রুটির জন্যে আমার এই ভবনটি ক্ষতিগ্রস্ত হয়েছে, বাতাস বিষাক্ত হচ্ছে, পরিবেশ দূষিত হচ্ছে, আপনার আমার চলবার রাস্তায় বিশাল ম্যানহোল পড়ে আছে, সেটি সঠিকভাবে মেরামত করবার যে মানুষটি এগিয়ে আসা দরকার, যে সংস্থাটি এগিয়ে আসা দরকার, তিনি আসছেন না। আমরা আর এটি দেখতে চাই না। আমরা একটি সুন্দর সমাজ চাই, একটি দেশ চাই, একটি সুন্দর শহর চাই। সেই দিকেই এগিয়ে যাচ্ছেন আমাদের প্রকৌশলীরা। তারা দক্ষতা চান, তারা একটি উন্নত স্বদেশ চান। আমি বিশ্বাস করি তাদের এই লক্ষ্যের সাথে আমরাও এগিয়ে যাচ্ছি। একটি উন্নত বাংলাদেশ, সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ, সেটি আমাদের স্বপ্ন। শুভেচ্ছা সবার জন্য। ভালো থাকবেন।